টপ 1% এআই ইঞ্জিনিয়ার হওয়ার রোডম্যাপটা কেমন? চলুন সেটাই আজ দেখে নেওয়া যাক। ব্যাপারটা এআই টুল ব্যবহার করা নিয়ে নয়, বরং যারা টুলগুলো বানায় তাদের মতো করে ভাবা। পার্থক্যটা আসলে প্রতিভার নয়, পদ বেছে নেওয়ার। সাধারণ বনাম সেরা, দুটো আলাদা রাস্তা। এই রোডম্যাপের অনুপ্রেরণা এমআইটি আর স্ট্যানফোর্ডের মতো সেরা প্রতিষ্ঠানগুলো থেকে নেওয়া। সবকিছুর শুরুতেই আসে এআইয়ের ভাষা, মানে এর গাণিতিক ভিত্তি। লিনিয়ার অ্যালজেব্রার ডেটা গোছায়, প্রবাবিলিটি অনিশ্চয়তা বোঝে, আর ক্যালকুলাস হল শেখার ইঞ্জিন। কিন্তু এই ফাউন্ডেশন যদি না থাকে, এই প্রশ্নটাই অনেকের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। গণিতের উপরেই দরকার কম্পিউটার সায়েন্সের গভীর জ্ঞান, না হলে বড় মডেল চালানোই যাবে না। কারণ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আসলে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মতোই জটিল। এবার এই ভিত্তির ওপর তৈরি হবে ইন্টেলিজেন্সের মূল কোর, অর্থাৎ মেশিন লার্নিং। মডেলের পারফরমেন্স বুঝতে এই কনসেপ্টগুলো জরুরি। যেমন শুধু অ্যাকুরেসি অনেক সময় কিছুই বোঝায় না। এরপরেই আসে ডিপ লার্নিং। শুরুটা হয়েছিল CNN বা RNN এর মতো আর্কিটেকচার দিয়ে, আর সেখান থেকে সোজা আজকে ট্রান্সফর্মার পর্যন্ত, যা এআইতে বিপ্লব এনে দিয়েছে। ট্রান্সফরমারের আসল শক্তি হল এর অ্যাটেনশন মেকানিজম, যা শব্দের গুরুত্ব বুঝতে পারে। তো এখন আমরা এআই এর একদম লেটেস্ট পর্যায়ে, LLM, এজেন্ট আর মাল্টিমডেল মডেল। কিন্তু একটা কঠিন সত্যি হল, বেশিরভাগ এআই প্রজেক্ট প্রোডাকশনে গিয়েই ফেইল করে। এর সমাধান হল ML অপস। এটাই একটা ভালো মডেলকে নির্ভরযোগ্য গ্লোবাল প্রোডাক্ট বানায়। তবে শুধু কোড জানলেই হবে না, আসল ব্যাপার হলো রিসার্চারের মতো করে চিন্তা করা। মানে শুধু রিসার্চ পেপার পড়া নয়, বরং তার মূল ধারণা নিয়ে প্রশ্ন তোলা ও পরীক্ষা করা। তাহলে দক্ষতার প্রমাণ কি? শুধু সার্টিফিকেট, নাকি সত্যিকারের কাজের প্রমাণ? আসল ভ্যালু তৈরি হয় ওপেন সোর্সে কন্ট্রিবিউট করে আর বড় প্রজেক্ট বানিয়ে। এই পুরো রাস্তাটা পার হতে মোটামুটি 12 থেকে 24 মাস সময় লাগতে পারে। সবচেয়ে বড় কথা হলো ফাউন্ডেশন আসলে চক্রবৃদ্ধি হারে বাড়ে, একটার উপর আরেকটা জ্ঞান। এখন প্রশ্ন একটাই, এই শক্ত ফাউন্ডেশনের উপর ভবিষ্যতের কি তৈরি হবে? আচ্ছা, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইতে একদম দক্ষ হতে চান, তাদের জন্য গণিতের কয়েকটা ভিত্তি কিন্তু একেবারেই অপরিহার্য। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই গাণিতিক পিলারগুলো নিয়েই কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই একটা কঠিন সত্যি কথা বলি, যেটা হয়তো অনেকেরই হজম করতে একটু কষ্ট হবে। এআই শিখছে এমন বেশিরভাগ মানুষই কিন্তু গণিতকে সযত্নে এড়িয়ে যায়, আর এটাই হলো আজকের সবচেয়ে বড় সমস্যা। আর ঠিক এই কারণেই গণিতকে পাশ কাটিয়ে যাওয়ার জন্যই তারা কোনোদিনও ওই সেরা 1% ক্লাবে ঢুকতে পারে না। এই একটা ভুলের পরিণতি কিন্তু মারাত্মক। দেখুন, সাধারণ জায়গায় যেভাবে এআই শেখানো হয় আর বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে শেখানো হয়, তার মধ্যে আকাশ পাতাল তফাত। হার্ভার্ড, MIT বা স্ট্যানফোর্ডের মতো জায়গায় এআইকে কোনো সফটওয়্যার হিসেবে দেখা হয় না, বরং এটাকে ফলিত গণিত বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স হিসেবে পড়ানো হয়। তাহলে এত সব হাইপ বা আলোচনা বাদ দিলে এআই আসলে কি? একদম সহজ কথায়, এআই হল অনিশ্চয়তার মধ্যে সবচেয়ে সেরা রাস্তাটা খুঁজে বের করা। পুরো ব্যাপারটাই হল অপটিমাইজেশন। তো এই অপটিমাইজেশনের খেলাটা বোঝার জন্য আমাদের 3টা গাণিতিক পিলারের ওপর দাঁড়াতে হবে। এর মধ্যে প্রথমটা হল লিনিয়ার অ্যালজেব্রা। আমরা তো সবসময় শুনি যে নিউরাল নেটওয়ার্ক নাকি মানুষের ব্রেনের মতো কাজ করে, তাই না? কিন্তু সত্যি বলতে এটা একটা মেটাফোর বা রূপক ছাড়া আর কিছুই না। আসল ব্যাপারটা হলো, একটা নিউরাল নেটওয়ার্ক স্রেফ একটার পর একটা ম্যাট্রিক্স অপারেশন। তো নিউরাল নেটওয়ার্কে শুধু মুখস্থ না করে যদি আসলে ভেতর থেকে বুঝতে চান, তাহলে লিনিয়ার অ্যালজেব্রার এই কয়েকটা জিনিস আপনাকে জানতেই হবে। যেমন ধরুন ভেক্টর আর ম্যাট্রিক্স, যা দিয়ে ডেটাকে সাজানো হয়। তারপর আছে ডট প্রোডাক্ট, যেটা ডেটার মধ্যেকার সম্পর্ক খুঁজে বের করে। আর আইগেন ভ্যালু বা সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন, এগুলো ডেটার ভেতরের আসল প্যাটার্নগুলো বের করে আনে। এগুলোই কিন্তু মূল ভিত্তি। আচ্ছা, প্রথম পিলার তো গেল। এবার চলুন আমাদের দ্বিতীয় পিলারের দিকে যাই, যেটা এআই মডেলগুলোকে আসলে শিখতে সাহায্য করে। আর সেটা হলো ক্যালকুলাস। এআই যখন শেখে, তখন সেটা কিন্তু আমাদের মানুষের মতো করে শেখা না। এই শেখার আসল নাম হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এর মানে কি?
এর মানে হলো একটা গাণিতিক উপায়ে নিজের ভুলটাকে একটু একটু করে কমিয়ে আনা। একটা মডেল কিভাবে নিজেই আরও ভালো হয়ে ওঠে, এই পুরো ব্যাপারটা ব্যাখ্যা করে ক্যালকুলাস। যেমন গ্রেডিয়েন্ট, এটা মডেলকে বলে দেয় কোন দিকে গেলে ভুল কমবে। পার্শিয়াল ডেরিভেটিভস দিয়ে বোঝা যায় প্রত্যেকটা ছোট ছোট সিদ্ধান্তের প্রভাব কতটা। আর এরর সারফেস ও অপটিমাইজেশন টেকনিকগুলো মডেলটাকে সবচেয়ে কম ভুলের জায়গায় পৌঁছাতে সাহায্য করে। তো দুটো পিলার আমরা দেখে ফেললাম, এবার আমাদের ফাইনাল পিলার প্রবাবিলিটি বা সম্ভাব্যতা। এটাই ঠিক করে দেয় এআই কিভাবে এই দুনিয়াটাকে বুঝবে বা কোনো বিষয়ে যুক্তি দেবে। এই কথাটা কিন্তু খুবই গভীর। দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সত্যি কি তা জানে না, সে শুধু জানে কোনো কিছুর সম্ভাবনা কতটা। এআই যখন কোনো উত্তর দেয় ওটা কোনো ফ্যাক্ট না, ওটা একটা প্রবাবিলিটি স্টেটমেন্ট। একটা মডেল কতটা ভালো কাজ করছে বা তার আউটপুটের মানে কি, এটা ঠিকঠাক বুঝতে হলে প্রবাবিলিটির এই ধারণাগুলো একদম পরিষ্কার থাকা দরকার। যেমন র্যান্ডম ভ্যারিয়েবল আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যা ডেটার সম্ভাব্য আউটকামগুলো বর্ণনা করে। এক্সপেকটেশন আর ভ্যারিয়েন্স দিয়ে বোঝা যায় গড় ফলাফল কী হতে পারে এবং সেটা কতটা ছড়ানো ছিটানো। আর সব মিলিয়ে অনিশ্চয়তাকে সংখ্যা দিয়ে মাপার জন্যই এই কনসেপ্টগুলো দরকার। তো এত আলোচনার পর আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছি। প্রত্যেক এআই শিক্ষার্থীকে একটা চয়েস নিতে হয়, শুধু ফ্রেমওয়ার্ক শিখবে নাকি আসল ভিত্তিটাকেও মজবুত করবে। অনেকেই গণিত দেখলে ভয় পায়, কারণ এটা শিখতে একটু কষ্ট হয়, সময় লাগে। কিন্তু আসল কথাটা কি জানেন? ঠিক ওই অস্বস্তিকর জায়গাতেই কিন্তু সেরা ইঞ্জিনিয়াররা তৈরি হন। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা কি দারুণভাবে তুলে ধরা হয়েছে। ফ্রেমওয়ার্কগুলোর কি হয়, কয়েক বছর পরপরই বদলে যায়, পুরনো হয়ে যায়। কিন্তু ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন, ওগুলো চিরস্থায়ী। যারা শুধু টুলস শেখে তাদের চাকরিটা সবসময়ই ঝুঁকির মুখে থাকে। কিন্তু যার ফাউন্ডেশনটা শক্ত, সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে, সে হয়েছে দুর্লভ। তাহলে মাস্টার হওয়ার রাস্তাটা কি? খুব সহজ। এই তিনটা পিলারকে একদম নিজের আয়ত্তে নিয়ে আসা, লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস আর প্রবাবিলিটি। বিশ্বাস করুন, এআই এর বাকি সব কিছুই এই তিনটার উপর দাঁড়িয়ে আছে। কিন্তু একটা কথা ভাবুন তো, আপনার কাছে দারুণ একটা ম্যাথমেটিক্যাল মডেল আছে, কিন্তু আপনি সেটাকে স্কেল করতে পারছেন না, মানে লাখ লাখ ইউজার্সের জন্য বানাতে পারছেন না। তাহলে তো সেই মডেলটা আসলে অকেজো, তাই না? তাহলে এই থিওরি থেকে বাস্তবে আসার জন্য আমাদের পরের ধাপটা কি হবে? এআই ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা উঠলেই প্রায়ই একটা বেশ বড় ভুল ধারণা চলে আসে। তো চলুন আজকের আলোচনায় আমরা সেই আসল গল্পটা জানি, যেটা শুধু মডেল তৈরির চেয়েও অনেক অনেক বেশি কিছু। এই যে দেখুন, অনেকেই মনে করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানেই হলো মডেল বানানো। এটাই তো সবচেয়ে প্রচলিত ধারণা, তাই না? কিন্তু সত্যি বলতে এটা একটা বিশাল ছবির খুব ছোট্ট একটা অংশ মাত্র। আসলে যখন বড় স্কেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগানোর কথা আসে, তখন ব্যাপারটা শুধু মডেলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটা তখন হয়ে দাঁড়ায় একটা পুরোদস্তুর সিস্টেমের সমস্যা। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তো চলুন দেখে নিই আমাদের আজকের আলোচনার পথটা কেমন হবে। আমরা শুরু করব এআই সিস্টেমের সমস্যাটা বোঝার চেষ্টা করে, এরপর দেখব এর তিনটা মূল স্তম্ভ: এফিশিয়েন্ট কোড, দ্য মেশিন আর বড় আকারের ডেটা। আর সবশেষে আমরা জানব একজন সত্যিকারের এআই ইঞ্জিনিয়ার আসলে কে। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, এআই সিস্টেমের সমস্যা। মানে রিসার্চ নোটবুকে যে মডেলগুলো এত দারুণ কাজ করে, সেগুলো বাস্তব জগতে গিয়ে কেন মুখ থুবড়ে পড়ে? চলুন এই কারণটা একটু খুঁজে দেখি। দেখুন, প্রত্যেকটা প্রোডাকশন লেভেলে এআই সিস্টেম, সেটা সার্চ ইঞ্জিন হোক বা রেকমেন্ডেশন সিস্টেম, একটা বেশ জটিল সফটওয়্যার আর হার্ডওয়্যারের পরিবেশের মধ্যে চলে। আর এই পরিবেশটাকে যদি কেউ উপেক্ষা করে, তাহলে একজন ইঞ্জিনিয়ারের জন্য সেটা কিন্তু একটা মারাত্মক ভুল হতে পারে। এবার আসা যাক আমাদের প্রথম স্তম্ভে, এফিশিয়েন্ট কোড বা দক্ষ কোড। এটাই হলো সেই ভিত যার উপর একটা সিস্টেমকে স্কেল করার জন্য বানানো হয়। আর এখানেই কম্পিউটার সায়েন্সের একেবারে কোর কনসেপ্টগুলো চলে আসে। টাইম আর স্পেস কমপ্লেক্সিটি, এই শব্দগুলো কিন্তু শুধু বইয়ে পড়ার জন্য না, এগুলোই ঠিক করে দেয় যে একটা সিস্টেম 1000 ইউজার থেকে 10 লাখ ইউজার সামলাতে পারবে কিনা। একটা সিস্টেম কতটা কাজের হবে তার রহস্যটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। ট্রি, গ্রাফ, হ্যাশিং, ইন্ডেক্সিংয়ের মতো ডেটা স্ট্রাকচারগুলো, এগুলো কিন্তু কোনো ঐচ্ছিক বিষয় না। সার্চ বা রেকমেন্ডেশনের মতো বড় বড় এআই অ্যাপ্লিকেশনের মেরুদণ্ডই হলো এই জিনিসগুলো।
আর সবচেয়ে জরুরি কথাটা হলো যে এআই ইঞ্জিনিয়ার অ্যালগোরিদমিক চিন্তাভাবনাকে পাত্তা দেন না, তিনি এমন একটা সিস্টেম বানান যেটা হয়তো ঠিকঠাক কাজ করে কিন্তু দিন শেষে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। কেন? কারণ গতি আর দক্ষতার অভাবে সিস্টেমটা ব্যর্থ হয়। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভে, দ্য মেশিন। একটা কথা জেনে রাখা ভালো, বাস্তব জগতে যখন কোনো এআই সিস্টেম ফেল করে তার কারণটা খুব কম ক্ষেত্রেই মডেলের ভুল হয়। আসল সমস্যাটা থাকে অন্য কোথাও। ধরুন একটা মডেল অনেক বেশি লোডের কারণে ক্র্যাশ করল, তখন আসল প্রশ্নটা কি হওয়া উচিত? মডেলটা কি ভুল ছিল, নাকি সমস্যাটা তার চেয়েও গভীর? আসল প্রশ্নটা হলো সিস্টেমটা তার রিসোর্স কিভাবে ম্যানেজ করছে। বেশিরভাগ সময় দেখা যায় সমস্যাটা হয় মেমরি লিকের মতো জায়গায়, যেখানে সিস্টেমটা অপ্রয়োজনীয় মেমরি ধরে রেখে স্লো হয়ে যায়, অথবা যখন অনেকগুলো প্রসেস একসাথে একই রিসোর্স ব্যবহার করতে চায়। আর এই সমস্যাগুলোর সমাধান করতে হয় অপারেটিং সিস্টেম লেভেলে। সেরা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু শিক্ষার্থীদের শুধু কোড লেভেলে ভাবতে শেখানো হয় না, তাদের শেখানো হয় মেশিন লেভেলে চিন্তা করতে। কারণ একটা সিস্টেমের পারফরম্যান্স কিন্তু শেষ পর্যন্ত ওখানেই ঠিক হয়। আর এখন আমরা চলে এসেছি তৃতীয় স্তম্ভে, বড় আকারের ডেটা। এটাকে বলা যেতে পারে আধুনিক এআই এর সেই অদৃশ্য পরিকাঠামো যেখানে নেটওয়ার্কিং, ডিস্ট্রিবিউটেড সিস্টেম আর ডেটাবেজ একসঙ্গে মিলেমিশে কাজ করে। একটা দারুণ উদাহরণ দিই। ধরুন দুটো মডেল আছে। মডেল এ 1% বেশি সঠিক, কিন্তু মডেল বি 10 গুণ বেশি ফাস্ট। বাস্তব জগতে কোনটা জিতবে বলুন তো? অবশ্যই মডেল বি। কারণটা খুব সহজ, ব্যবহারকারীর অভিজ্ঞতাটাই আসল। একটা ফাস্ট সিস্টেম ব্যবহারকারীকে ধরে রাখে, যেটা যে কোনো ব্যবসার জন্য জরুরি। তাই অনেক সময় মডেলের সামান্য নির্ভুলতার চেয়েও লেটেন্সি আর ব্যান্ডউইথ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ডেটা অ্যাক্সেস করার সময় পারফরম্যান্সে যেন কোনো ঘাটতি না হয়, সেজন্য এই বিষয়গুলো জানাটা কিন্তু অপরিহার্য। যেমন ডেটাবেসটা কেমন হবে, ডেটা তাড়াতাড়ি খুঁজে বের করার জন্য ইন্ডেক্সিং, বিশাল ডেটাবেসকে ছোট ছোট অংশে ভাগ করা বা শার্ডিং, আর ডেটার মধ্যে সামঞ্জস্য বজায় রাখা। এই সব বিষয়গুলো ছাড়া বড় আকারের ডেটা ম্যানেজ করা প্রায় অসম্ভব। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে শুধু নিউরাল নেটওয়ার্ক ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এগুলো আসলে একটা বিশাল ডিস্ট্রিবিউটেড সিস্টেম। হ্যাঁ, এদের ভেতরে নিউরাল নেটওয়ার্ক থাকে, কিন্তু এদের আসল জটিলতাটা সিস্টেম লেভেলেই বুঝতে হয়। তো এবার সব কিছুকে এক সুতোয় বাঁধার পালা, একজন সত্যিকারের এআই ইঞ্জিনিয়ার। এর মানে হলো শুধু মডেল লেখার মানসিকতা থেকে বেরিয়ে এসে আস্ত একটা সিস্টেম তৈরি করার দিকে ফোকাস করা। এখানে কিন্তু একটা পরিষ্কার পার্থক্য আছে। একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কি করেন? তিনি মডেল লেখেন। কিন্তু একজন এআই ইঞ্জিনিয়ার, তিনি এমন সিস্টেম তৈরি করেন যা একটানা চলতে পারে, কোনো সমস্যা হলে নিজে থেকে ঠিক হতে পারে, আর সময়ের সাথে সাথে আরও উন্নত হতে পারে। বুঝতেই পারছেন, দায়িত্বের পরিধিটা অনেক বড়। আমাদের পুরো আলোচনার মূল কথাটা আসলে এটাই, ইনফ্রাস্ট্রাকচার ছাড়া ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা অকেজো। একটা অসাধারণ মডেলও যদি একটা মজবুত সিস্টেমের ওপর দাঁড়িয়ে না থাকে, তাহলে বাস্তবে তার কোনো মূল্যই নেই। সুতরাং সেরা প্র্যাকটিশনারদের দলে থাকতে হলে দুটো জিনিসই আয়ত্তে আনতে হবে। গণিত হলো এর ভিত্তি বা ফাউন্ডেশন, আর কম্পিউটার সিস্টেম হলো সেই ভিত্তির ওপর তৈরি করা কাঠামোটা। তত্ত্ব আর প্র্যাকটিস, এই দুটোর মিশ্রণেই কিন্তু আসল শক্তিটা তৈরি হয়। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এমন একটা অসাধারণ মডেল যা কেউই ব্যবহার করতে পারে না, তাকে কি আদৌ বুদ্ধিমান বলা চলে? উত্তরটা না হয় ভাবার জন্য তোলে রইল। মেশিন লার্নিং শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? অনেক জটিল সব অ্যালগোরিদম, তাই না? হাজার হাজার লাইনের কোড, বিশাল সব ডেটা সেট। কিন্তু আসল গল্পটা যদি একদমই অন্যরকম হয়, যদি বলি এটা আসলে কোডিংয়ের থেকে অনেক বড় কিছু, একটা চিন্তার ধরন, চলুন আজ আমরা মেশিন লার্নিংয়ের সেই আসল পরিচয়ের গভীরে ডুব দিই। তো তাহলে মূল প্রশ্নটা দিয়েই শুরু করি। মেশিন লার্নিং আসলে জিনিসটা কি? এটা কি শুধুই কিছু অ্যালগোরিদমের একটা বাক্স, নাকি ডেটাকে দেখার জন্য একটা নতুন চশমা? আর ঠিক এখানে আমাদের পরিচিত ধারণাটা একেবারে ভেঙে যায়। এই লাইনটা দেখুন, বাস্তবে মেশিন লার্নিং কোনো অ্যালগোরিদমের সংগ্রহ নয়। ভাবুন তো, এই একটা কথাই কিন্তু আমাদের পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে প্রশ্ন হলো, এটা যদি অ্যালগোরিদম না হয় তাহলে এটা কি? এটা হলো ডেটা, ভুল আর জেনারেলাইজেশন বা সাধারণীকরণ। এই তিনটা জিনিস নিয়ে ভাবার একটা গোছানো পদ্ধতি। মানে এটা শুধু একটা টেকনিক্যাল স্কিল না, এটা চিন্তাভাবনার একটা কাঠামো। আচ্ছা, চলুন এবার অ্যালগোরিদমের এই ভিড় থেকে একটু সরে এসে এর আসল ভিত্তিটা বোঝার চেষ্টা করা যাক। মেশিন লার্নিংয়ের একদম মূলে যে আইডিয়াটা আছে সেটা হলো ফাংশন অ্যাপ্রক্সিমেশন।
নামটা শুনে একটু কঠিন লাগছে কি? আসলে কিন্তু ব্যাপারটা খুবই সহজ। এর মানে হলো ডেটার ভেতর থেকে ইনপুট আর আউটপুটের মধ্যে যে একটা লুকানো সম্পর্ক আছে, সেই সম্পর্কটার একটা ধাঁচ খুঁজে বের করা। আর এখানেই কিন্তু সবচেয়ে জরুরি কথাটা চলে আসে। একটা মডেল দেখতে কত জটিল বা কত নতুন ধরনের, সেটা কিন্তু আসল কথা নয়। আসল লক্ষ্য হল জেনারেলাইজেশন। মানেটা কি? মানে হলো মডেলটা যেন শুধু তাকে যা শেখানো হয়েছে সেটাই মুখস্থ না করে ফেলে, বরং একদম নতুন কোনো পরিস্থিতিতেও যেন সে ঠিকঠাক কাজ করতে পারে। কিন্তু এই যে জেনারেলাইজেশনের ক্ষমতা, এটা অর্জন করতে গেলেই মেশিন লার্নিংয়ের সবচেয়ে বড় আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জের সামনে পড়তে হয়। এই সেই চিরন্তন দ্বন্দ্ব, বায়াস বনাম ভ্যারিয়েন্স। ব্যাপারটা একটু সহজে ভাবা যাক। ধরুন, বায়াস হলো এমন একজন ছাত্র যে পরীক্ষার জন্য শুধু হেডিংগুলো পড়ে গেছে, সে আসল বিষয়টাই বোঝেনি। আর ভ্যারিয়েন্স, সে হলো সেই ছাত্র যে পুরো বইটা একদম কমা দাড়ি সহ মুখস্থ করে ফেলেছে, কিন্তু প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেওয়া হয়, ব্যাস, সে আর কিছুই পারে না। মেশিন লার্নিং হলো ঠিক এই দুই ধরনের ভুলের মাঝখানে একটা নিখুঁত ব্যালেন্স খুঁজে বের করার খেলা। সুতরাং এটা মাথায় রাখা খুব জরুরি। মেশিন লার্নিংয়ে আমরা যে কোনো সিদ্ধান্তই নিই না কেন, সেটা কোনো মডেল বেছে নেওয়া হোক বা কোনো ডেটা ব্যবহার করা হোক, সব কিছুর পেছনেই কিন্তু এই বায়াস আর ভেরিয়েন্সের দড়ি টানাটানের খেলাটায় একটা ব্যালেন্স আনার চেষ্টা চলে। আচ্ছা, বেশ। তাহলে একটা মডেল এই ব্যালেন্সটা রেখে শেখে কিভাবে? কোন জাদু বলে সে নিজেকে আরও ভালো করে তোলে? চলুন এবার সেই প্রক্রিয়াটাই একটু দেখি। এই শেখার প্রক্রিয়ার একেবারে কেন্দ্রে আছে লস ফাংশন। এটাকে বলতে পারেন মডেলের নিজের আয়না। এটা এমন একটা গাণিতিক ফর্মুলা যা মডেলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সে ঠিক কতটা ভুল করছে। আরও সহজ করে বললে, মডেলের প্রেডিকশন আর আসল ফলাফলের মধ্যে যে তফাৎ, সেটাকেই এটা একটা সংখ্যা দিয়ে মেপে দেয়। পুরো শেখার প্রক্রিয়াটাকে আমরা খুব সহজে 3টা ধাপে ভাগ করতে পারি। প্রথম ধাপ, লস ফাংশন দিয়ে ভুলটা মাপা হলো। দ্বিতীয় ধাপ, অপটিমাইজেশন বলে একটা পদ্ধতির মাধ্যমে সেই ভুলটাকে ধীরে ধীরে কমানো হলো। আর শেষ ধাপ, প্রতারণা ঠেকানো, মানে রেগুলারাইজেশন দিয়ে নিশ্চিত করা হলো যে মডেলটা যেন ফাঁকি দিয়ে শুধু ডেটা মুখস্থ করে না বসে। এই রেগুলারাইজেশন জিনিসটা কিন্তু বেশ কাজের। এটা আসলে মডেলের ওপর এক ধরনের নিয়মকানুন চাপিয়ে দেয়। এর ফলে মডেল বাধ্য হয় ডেটার মধ্যেকার আসল সিগন্যাল বা প্যাটার্নটাকেই শিখতে, আর যত আজেবাজে জিনিস বা নয়েজ আছে সেগুলোকে পাত্তা না দিতে। টেকনিক্যালি একেই বলা হয় ওভারফিটিং ঠেকানো। তো মডেল তো বানানো হলো, সে শিখছেও, কিন্তু প্রশ্ন হলো মডেলটা যে আসলেই সফল সেটা আমরা বুঝব কিভাবে? আর এখানেই চলে আসে সাফল্যের সঠিক মাপকাঠি ঠিক করার ব্যাপারটা। জানেন, বিশ্বের সেরা ইঞ্জিনিয়াররা যে কোনো প্রজেক্ট শুরু করার আগে নিজেদের একটা প্রশ্ন বারবার করেন। এই নির্দিষ্ট সমস্যাটার জন্য সাফল্য শব্দটার আসল মানে কি? কারণ এই উত্তরটা যদি ভুল হয় তাহলে কিন্তু পুরো পরিশ্রমটাই জলে যেতে পারে। শুধু অ্যাকিউরেসি বা নির্ভুলতার পেছনে দৌড়ালে কি বিপদ হতে পারে তার একটা চমৎকার উদাহরণ দেওয়া যাক। ধরুন, একটা বিরল রোগ শনাক্ত করার মডেল বানানো হচ্ছে, যে রোগটা 100 জনের মধ্যে হয়তো মাত্র 1 জনের হয়। এখন একটা ফাঁকিবাজ মডেল যদি সবসময় বলে রোগ নেই, তাহলে সে তো 99% সময়ই ঠিক, তাই না? কিন্তু কাজের বেলায় কি হবে? সে তো একজনও অসুস্থ মানুষকে খুঁজে বের করতে পারল না। আর ঠিক এই কারণে সাফল্য মাপার জন্য সঠিক মেট্রিক বা মাপকাঠি বেছে নেওয়াটা এত বেশি জরুরি। এই পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়। মেশিন লার্নিংয়ের জগতে একজন সাধারণ প্র্যাকটিশনার আর একজন সত্যিকারের বিশেষজ্ঞের চিন্তাভাবনার মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? আর এখানে কিন্তু দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। একজন সাধারণ প্র্যাকটিশনার হয়তো ভাববেন, আচ্ছা, কোন অ্যালগোরিদমটা ব্যবহার করব? কিন্তু একজন এলিট ইঞ্জিনিয়ার তিনি আরও গভীরে গিয়ে প্রশ্ন করবেন, আমার মডেলটা কি কি জিনিসকে সত্যি বলে ধরে নিচ্ছে? আমি সাফল্যের যে মাপকাঠি ঠিক করেছি সেটাই কি ঠিক? আর পরিস্থিতি একটু বদলে গেলেই বা কি হতে পারে? কখন এই সিস্টেমটা ভেঙে পড়তে পারে? এই প্রশ্নগুলো করার ক্ষমতাটাই কিন্তু আসল স্কিল। আর এই যে গভীর চিন্তাভাবনা, এটা কিন্তু সব ধরনের মেশিন লার্নিংয়ের জন্য সত্যি। সুপারভাইজড, আনসুপারভাইজড বা রিইনফোর্সমেন্ট লার্নিং, এগুলোকে আলাদা আলাদা ভাবার কিছু নেই। এগুলো আসলে একই মূল ধারণার এক একটা রূপ। আর সেই মূল ধারণাটা কি? ফিডব্যাক থেকে শেখা আর নিজেকে আরও উন্নত করা। শেষ করার আগে চলুন এই কথাটা নিয়ে একটু ভাবি যে ইঞ্জিনিয়ার শুধু কিছু কৌশল মুখস্থ করেন, টেকনোলজির প্রত্যেকটা নতুন ঢেউ আসার সাথে সাথে তাকে নতুন করে সাঁতার শিখতে হয়। কিন্তু যিনি মূল নীতিটা বোঝেন তিনি যে কোনো ঢেউয়ের উপরেই সার্ফ করতে পারেন। মেশিন লার্নিংয়ের এই জগতে আমরা কি শুধু একজন টেকনিশিয়ান হয়ে থাকব নাকি একজন আর্কিটেক্ট হব, এই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই।
আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে চ্যাট জিপিটি কি করে ঠিক বুঝে ফেলে যে কি বলতে হবে, অথবা মিড জার্নি কিভাবে এত দারুণ সব ছবি বানিয়ে ফেলে? ব্যাপারটা কিন্তু জাদুর মতো মনে হলেও এই সব কিছুর পিছনেই একটা মূল আইডিয়া কাজ করছে। আর আজ আমরা ঠিক সেই আইডিয়াটারই গভীরে যাব, সেই রহস্যটাই বের করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমরা সোজা চলে যাব কৃত্রিম বুদ্ধিমত্তার একদম কেন্দ্রে আর দেখব সেই বিপ্লবটাকে যা আক্ষরিক অর্থেই সবকিছু বদলে দিয়েছে। আচ্ছা, ব্যাপারটা এভাবে ভাবা যাক। ধরুন একটা বাচ্চাকে বিড়াল চেনাতে হবে। পুরনো পদ্ধতিতে কি করতে হতো? বলে দিতে হতো, দেখো এর চোখা কান আছে, গোফ আছে, একটা লেজ আছে, তাই না? কিন্তু ডিপ লার্নিং একদম উল্টো কাজ করে। এখানে শুধু বাচ্চাকে হাজার হাজার বিড়ালের ছবি দেখানো হয়, ব্যাস একসময় সে নিজে থেকেই চেনার প্যাটার্নগুলো ধরে ফেলে। আজকের দিনের এআই কিন্তু ঠিক এভাবেই শেখে। আর এই যে নিজে থেকে শেখার ক্ষমতা, টেকনিক্যালি একেই বলা হয় রিপ্রেজেন্টেশন লার্নিং, মানে ডেটা থেকে তার আসল রূপ বা প্রতিনিধিত্ব খুঁজে বের করা। এটা অনেকটা পড়তে শেখার মতোই। একদম প্রথমে আমরা অক্ষর চিনি, তারপর সেই অক্ষর জুড়ে শব্দ বানাই, শব্দ দিয়ে বাক্য, আর শেষে গিয়ে পুরো একটা গল্পের মানে বুঝি। জ্ঞানের প্রত্যেকটা লেয়ার ঠিক আগেরটার উপর দাঁড়িয়ে আরও জটিল কিছু তৈরি করে। কিন্তু প্রশ্ন হল, এই নিজে নিজে শেখার পেছনের ইঞ্জিনটা কি? মানে একটা মেশিন কিভাবে বোঝে যে তাকে ঠিক কোন প্যাটার্নটা খুঁজতে হবে? এর উত্তরটা লুকিয়ে আছে সেই কোর মেকানিজমের ভেতরে, যা এই পুরো ব্যাপারটাকে সম্ভব করে তুলেছে। ডিপ নিউরাল নেটওয়ার্ক নামটা শুনলে মনে হয় না জানি কি কঠিন জিনিস, কিন্তু আসলে এটাকে লেগো ব্লকের একটা বিশাল টাওয়ারের মতো ভাবা যায়। প্রত্যেকটা ব্লক কিন্তু খুবই সাধারণ, খুবই সিম্পল, কিন্তু যখন হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ ব্লক একটার উপর একটা জুড়ে দেওয়া হয়, তখনই অবিশ্বাস্য রকম জটিল আর শক্তিশালী একটা কিছু তৈরি হয়ে যায়। তো এখানেই আসল প্রশ্নটা চলে আসে, যখনই নেটওয়ার্কটা কোনো ভুল করে তখন কি হয়? এটা নিজেকে শুধরে নেয় কিভাবে? ওয়েল, এর উত্তরটা লুকিয়ে আছে একটা অসাধারণ অ্যালগোরিদমের মধ্যে, যেটা বলতে গেলে এআই এর শেখার একদম মূল ভিত্তি। এই পদ্ধতিটার নাম হলো ব্যাক প্রপাগেশন। প্রক্রিয়াটা শুনতে জটিল লাগলেও আইডিয়াটা কিন্তু খুবই সহজ আর পাওয়ারফুল। দেখুন, 4টা ধাপে এটা কাজ করে। প্রথমে নেটওয়ার্ক একটা অনুমান করে, একটা গ্যাস করে। 2, সেই অনুমানটা কতটা ভুল সেই এররটা মাপা হয়। 3 নম্বর ধাপে ওই ভুলের সিগন্যালটাকে পেছন দিকে নেটওয়ার্কের প্রত্যেকটা লেয়ারে পাঠিয়ে দেওয়া হয়। আর শেষে প্রত্যেকটা প্যারামিটারকে খুব সামান্য একটু করে অ্যাডজাস্ট করা হয়, যাতে পরের অনুমানটা আরও একটু ভালো হয়। এটা আসলে শেখার আর নিজেকে আরও নিখুঁত করার একটা কন্টিনিউয়াস সাইকেল। কিন্তু এখানে একটা বিশাল সমস্যা দেখা দিল। নেটওয়ার্ক যত গভীর হচ্ছিল, মানে যত বেশি লেয়ার যোগ করা হচ্ছিল, এই শেখার সিগন্যালগুলো হয় একদম মিলিয়ে যাচ্ছিল, অথবা একেবারে যাকে বলে এক্সপ্লোড করছিল। পুরো ট্রেনিং প্রসেসটা একটা মাইন্ডফিল্ডের মতো হয়ে গেছিল, মানে খুবই আনস্টেবল। ইঞ্জিনিয়াররা তো প্রায় হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। আর এই বাধাগুলো পেরোনোর জন্যই ইঞ্জিনিয়ারদের একদম নতুন ধরনের আর্কিটেকচার বানাতে হলো। মানে এক একটা বিশেষ কাজের জন্য এক একটা স্পেশাল ডিজাইন। আর সত্যি বলতে কি, এখান থেকেই এআই এর একটা একেবারে নতুন যুগের শুরু হলো। যেমন ধরুন একটা ছবির কথা। একটা সাধারণ নেটওয়ার্ক কিভাবে বুঝবে যে একটা চোখের পিক্সেলগুলো একসাথে মিলে একটা নির্দিষ্ট আকৃতি তৈরি করে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের পিক্সেলগুলো হয়তো এমনি ছড়ানো ছিটানো? এই যে স্পেশাল স্ট্রাকচার বা স্থানিক গঠন, এটা বোঝা কিন্তু সাধারণ নেটওয়ার্কের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ ছিল। আর ঠিক এই সমস্যার সমাধান করতেই আসলো CNN, মানে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। এটা ছিল একটা সত্যিকারের গেম চেঞ্জার, একটা দুর্দান্ত সমাধান যা কম্পিউটার ভিশনের পুরো দুনিয়াটাকেই চিরদিনের জন্য পাল্টে দিল। CNN এর মূল চালাকিটা হলো দুটো জায়গায়। প্রথমত, এটা পুরো ছবিটা একবারে না দেখে ছোট ছোট অংশের উপর ফোকাস করে, অনেকটা যেমন একজন ডিটেকটিভ ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ক্লু খোঁজে। আর দ্বিতীয়ত, ছবির এক কোণায় যা শেখে সে একই জ্ঞান অন্য কোণাতেও কাজে লাগায়। এই দুটো আইডিয়ার কারণে এটা এত বেশি এফিশিয়েন্ট আর পাওয়ারফুল হয়ে ওঠে। কিন্তু আচ্ছা, সব ডেটা তো আর ছবির মতো স্থির থাকে না, তাই না? কিছু ডেটা আছে যেগুলো সময়ের সাথে সাথে এগিয়ে চলে। যেমন ধরুন ভাষা বা কথা, এগুলো তো অনেকটা বয়ে চলার নদীর স্রোতের মতো। এখানে কোন শব্দের পর কোনটা আসছে সে ক্রমটা কিন্তু ভীষণ জরুরি। একটা নেটওয়ার্ক এই তথ্যের স্রোতকে সামলাবে কি করে? এই সমস্যার সমাধানের জন্যই তৈরি করা হলো এক নতুন ধরনের আর্কিটেকচার, RNN। এই নেটওয়ার্কগুলোর একটা বিশেষ ক্ষমতা ছিল, এক ধরনের মেমোরি বা স্মৃতিশক্তি, একটা ইন্টারনাল স্টেট যা মনে রাখতে পারত যে ঠিক এর আগে কোন তথ্যটা এসেছে। ওরা অনেকটা সেই গল্পকারের মতো যে পুরো গল্পের সুতোটা ঠিকঠাক ধরে রাখে। কিন্তু RNN-এর একটা বড় সমস্যা ছিল,
এর স্মৃতিশক্তি ছিল, কিন্তু সেটা ছিল খুব দুর্বল, খুব শর্ট টার্ম। ধরুন, একটা লম্বা বাক্যের শুরুতে কি বলা হয়েছে, বাক্যটা শেষ হতে হতে সে প্রায় সেটা ভুলে যেত। আর এই যে লং টার্ম ডিপেন্ডেন্সি মনে রাখতে না পারা, এটাই অগ্রগতির পথে একটা বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছিল। আর এই সমস্যার সমাধান খুঁজতে গিয়েই ডিপ লার্নিংয়ের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় ব্রেকথ্রুটা এলো। এমন একটা আইডিয়া যা শুধু আরএনএনের সমস্যায় সমাধান করেনি, বরং পুরো ফিল্ডটাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। সমাধানটা কিন্তু আরও ভালো মেমোরি তৈরি করা ছিল না, বরং সমাধানটা ছিল আরও সূক্ষ্ম, কিন্তু তার চেয়েও অনেক বেশি শক্তিশালী একটা জিনিস। সেটা হলো ফোকাস করার বা মনোযোগ দেওয়ার একটা একদম নতুন উপায়। ব্যাপারটা এভাবে ভাবুন, ধরুন একটা লম্বা বাক্য অনুবাদ করতে হবে। পুরো বাক্যটা একবারে মুখস্থ না করে আপনি কি করবেন? আপনি প্রত্যেক মুহূর্তে ঠিক যে শব্দটার অনুবাদ করছেন শুধু সেটার ওপর, আর তার সাথে সম্পর্কিত অন্য শব্দগুলোর ওপর মনোযোগ দেবেন। অ্যাটেনশন মেকানিজম ঠিক এই কাজটাই করে। এটা মডেলকে শিখিয়ে দেয় যে কোন মুহূর্তে ইনপুটের কোন অংশের ওপর ফোকাস করতে হবে। আর এই যুগান্তকারী অ্যাটেনশন আইডিয়াটাকেই ফর্মাল রূপ দেওয়া হলো একটা একদম নতুন আর্কিটেকচারে, যেটা আজকের পুরো এআই জগৎকে শাসন করছে, দ্য ট্রান্সফর্মার। আজকের দিনের জিপিটির মতো যত পাওয়ারফুল মডেল আমরা দেখি, তার সবই কিন্তু এই ট্রান্সফর্মারের ওপর ভিত্তি করেই তৈরি। দেখুন, আরএনএন যদি একটা বই একটার পর একটা পাতা উল্টে পড়ার মতো হয়, তাহলে ট্রান্সফর্মার হলো যেন পুরো বইটা আপনার সামনে খোলা আছে। আপনি এক মুহূর্তেই প্রথম পাতা থেকে শেষ পাতায় বা যে কোনো জায়গায় চলে যেতে পারছেন। এই প্যারালাল প্রসেসিংয়ের ক্ষমতায় একে এত অবিশ্বাস্য রকম দ্রুত আর শক্তিশালী করে তুলেছে। কিন্তু এই যে অবিশ্বাস্য ক্ষমতা, এর সাথে সাথে কিছু নতুন দায়িত্ব আর চ্যালেঞ্জও কিন্তু চলে আসে। এই প্রযুক্তিগুলোর আসল প্রভাব কি? চলুন আমাদের শেষ অংশে সেই দিকগুলো একটু খতিয়ে দেখি। এ মডেলগুলো অনেকটা সুপার কারের মতো, অবিশ্বাস্য রকম পাওয়ারফুল, কিন্তু এদের খিদেও প্রচুর। মানে এদের ডেটা আর কম্পিউটিং পাওয়ারের চাহিদা এক কথায় আকাশ ছোঁয়া। শুধু একটা বড় মডেলকে ট্রেন করাতেই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়ে যেতে পারে, আর এর কার্বন ফুটপ্রিন্ট সেটা একটা আন্তর্জাতিক ফ্লাইটের চেয়েও বেশি হতে পারে। ব্যাপারটা অনেকটা সেই পাইলটের মতো, যে জানে কিভাবে প্লেন ওড়াতে হয়, কিন্তু প্লেনের ইঞ্জিন কিভাবে কাজ করে তা জানে না। যতক্ষণ সব ঠিকঠাক চলছে কোনো সমস্যা নেই, কিন্তু যেই মুহূর্তে কোনো সমস্যা দেখা দেবে সে কিন্তু একদম অসহায় হয়ে পড়বে। এ কারণেই ইঞ্জিনিয়ারদের জন্য এই নিউরাল নেটওয়ার্ককে একটা ব্ল্যাক বক্স হিসাবে না দেখে এর ভেতরের মূল নীতিগুলো বোঝাটা এত বেশি জরুরি। দেখুন, এআই আমাদের পৃথিবীতে দিন দিন আরও শক্তিশালী একটা ফোর্স হয়ে উঠছে। কিন্তু আসল চ্যালেঞ্জটা হয়তো এখন আর শুধু একে তৈরি করা নয়, বরং একে ঠিকমতো বোঝা। কারণ এটা কিভাবে কাজ করে, এর শক্তি আর সীমাবদ্ধতা কি, সেটা বুঝতে পারলেই আমরা নিশ্চিত করতে পারব যে এই অবিশ্বাস্য প্রযুক্তিটা যেন মানবজাতির কল্যাণে ব্যবহৃত হয়। আর শেষ পর্যন্ত এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার আধুনিক যাত্রার এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। একটা প্রশ্ন কিন্তু প্রায় মাথায় আসে, তাই না? যে এআই কিভাবে আমাদের মতো করে যুক্তি দিয়ে ভাবে, কাজ করে, এমনকি দেখতেও শেখে? আজকের এই আলোচনাটা ঠিক এই বিষয়গুলো নিয়ে। আমরা দেখব এর পেছনের মূল কারণগুলো কি কি। তো চলুন একদম গোড়া থেকে শুরু করি। মানে যে ধারণাটা সবকিছু বদলে দিল সেটা হলো একটা নির্দিষ্ট কাজের জন্য বানানো সিস্টেম থেকে বেরিয়ে আসা। পার্থক্যটা আসলে খুব সহজ। ভাবুন তো, আগেকার এআই ছিল অনেকটা দাবার প্রোগ্রামের মতো, যেটা শুধু দাবাই খেলতে পারত। কিন্তু এখনকার এআই, সে তো সারাংশ লিখতে পারে, অনুবাদ করতে পারে, এমনকি কোডও লিখতে পারে। মানে একটাই মডেল, কিন্তু কাজ অনেক। আর এই যে একটাই মডেল দিয়ে অনেক কাজ করার ক্ষমতা, এরই নাম ফাউন্ডেশন মডেল। এটাই হলো আধুনিক এআই এর একদম ভিত্তি। আর এর সবচেয়ে পরিচিত উদাহরণটা কি? হ্যাঁ, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, বা সংক্ষেপে LLM। আচ্ছা, এই মডেলগুলো আসলে কিভাবে শেখে? ব্যাপারটা কিন্তু বেশ মজার। চলুন এই পুরো প্রক্রিয়াটাকে আমরা 4টা সহজ ধাপে ভেঙে দেখি। একদম সহজ করে বললে, একটা এলএলএম আসলে একটা প্রেডিকশন মেশিন। এর কাজই হলো বলা যে একটা বাক্যের পরের শব্দটা কি হতে পারে। কিন্তু এর আসল জাদুটা হলো এই সামান্য কাজটা সে করে ইন্টারনেটের প্রায় পুরোটা পড়ার পর। আর এই বিশাল ডেটার কারণেই তার অনুমানগুলো এত নিখুঁত হয়। তো প্রক্রিয়াটা শুরু হয় টোকেনাইজেশন দিয়ে। মানে যে কোনো লেখাকে ছোট ছোট শব্দ বা শব্দের অংশে ভাগ করা হয়। এরপর আসে এমবেডিং।
এখানে প্রত্যেকটা টোকেনকে একটা বিশাল ডিজিটাল ম্যাপে তার অর্থ অনুযায়ী জায়গা দেওয়া হয়। ভাবুন, রাজা আর রানী শব্দ দুটো পাশাপাশি থাকবে। এই ভিত্তিটা তৈরি হয়ে গেলে প্রি ট্রেনিং আর ফাইন টিউনিংয়ের মাধ্যমে মডেলটাকে ভাষা ব্যবহার করতে শেখানো হয়। ফাইন টিউনিংয়ের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ আছে, নামটা একটু খটমটে, রিইনফোর্সমেন্ট লার্নিং ফ্রম হিউম্যান ফিডব্যাক বা RLHF। এর মূল কাজটা কিন্তু মডেলকে নতুন কিছু শেখানো না, বরং ওর আচরণটাকে আমাদের পছন্দ অনুযায়ী গড়ে তোলা। মানে কোনটা ভালো উত্তর আর কোনটা নয় সেটা ওকে বোঝানো। শেষ পর্যন্ত লক্ষ্যটা কিন্তু শুধু নির্ভুল উত্তর দেয়া নয়, লক্ষ্যটা হলো এমন একটা এআই তৈরি করা যা আমাদের জন্য দরকারি, নিরাপদ আর যার আচরণ আমরা আগে থেকে কিছুটা হলেও আন্দাজ করতে পারি। এক কথায় মানুষের মূল্যবোধের সাথে মিলিয়ে চলা। তো এতক্ষণ আমরা কথা বললাম ভাষা নিয়ে, কিন্তু এআই এর জগৎটা তো শুধু লেখার মধ্যেই সীমাবদ্ধ নেই, তাই না? চলুন এবার টেক্সটের বাইরে গিয়ে দেখি কি হচ্ছে। মজার ব্যাপার হলো যে মূল নীতি ব্যবহার করে এআই ভাষা শেখে, ঠিক সেই একই নীতি এখন কাজে লাগানো হচ্ছে ছবি, অডিও, এমনকি ভিডিও বোঝার জন্য। মানে এআই এখন শুধু পড়তে পারে তাই নয়, সে দেখতে এবং শুনতেও পারে। আর সবচেয়ে দারুণ ব্যাপারটা কি জানেন? এই মডেলগুলো এখন টেক্সট, ছবি, অডিও এইসব বিভিন্ন ধরনের তথ্যের জন্য একটা কমন ভাষা বা কাঠামো তৈরি করতে শিখছে। এটার ফলেই কিন্তু এখন একটা মডেল একই সাথে দেখতে, শুনতে আর পড়তে পারে। ধরুন একটা ছবি দেখিয়ে সেটার বর্ণনা চাওয়া হলো, বা একটা গান শুনিয়ে জিজ্ঞেস করা হলো এটা কোন ধরনের গান। এই সব জটিল কাজ এখন সম্ভব হচ্ছে। বেশ, তাহলে এআই এখন দেখতে পারে, শুনতে পারে, বুঝতে পারে, কিন্তু এর পরের ধাপটা কি? শুধু উত্তর দেওয়াই তো সব না, এবার তো কাজ করার পালা, তাই না? আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে এআই এজেন্টের যুগ। পার্থক্যটা বুঝতে হবে। একটা মডেল কি করে? সে ইনপুট নেয় আর আউটপুট দেয়, অনেকটা একটা ক্যালকুলেটরের মতো। কিন্তু একটা এজেন্ট, সে পরিবেশটা দেখে, নিজেই সিদ্ধান্ত নেয়, সেই মতো কাজ করে, আর কি কাজ করল সেটা মনেও রাখে। মানে এটার শুধু একটা টুল নয়, এটা একটা সক্রিয় সিস্টেম। এই এজেন্টগুলো তাদের মস্তিষ্ক হিসেবে ফাউন্ডেশন মডেলগুলোকেই ব্যবহার করে, কিন্তু এর সাথে যোগ হয় আরও কিছু জিনিস, যেমন কাজটা কিভাবে করবে তার জন্য প্ল্যান করা, দরকার হলে ক্যালকুলেটর বা ইন্টারনেটের মতো টুল ব্যবহার করা, আর নিজের পুরনো অভিজ্ঞতা থেকে শেখা। এই সব মিলিয়েই একটা এজেন্ট সত্যিকারের সক্রিয় হয়ে ওঠে। ভবিষ্যৎটা কিন্তু একটা প্রশ্ন আর একটা উত্তরের মধ্যে আটকে থাকবে না। ভবিষ্যৎ হলো এমন সিস্টেমের যা আমাদের চারপাশের পরিবেশে অনবরত কাজ করে যাবে। মানে আমরা এমন সিস্টেমের দিকে এগোচ্ছি যা আমাদের হয়ে স্বয়ংক্রিয়ভাবে অনেক কিছু করতে পারবে। কিন্তু এই যে এত ক্ষমতা, এর একটা অন্য দিকও আছে। এই ক্ষমতার সাথেই কিন্তু জুড়ে আছে কিছু বেশ গুরুতর চ্যালেঞ্জ। আমাদেরকে এখন নতুন কিছু ঝুঁকি নিয়ে ভাবতে হচ্ছে, যেমন ধরুন হ্যালুসিনেশন, মানে এআই যখন মন গড়া তথ্য বানিয়ে বলে, অথবা যে ডেটা দিয়ে তাকে শেখানো হয়েছে তার মধ্যে থাকা কোনো পক্ষপাত। এর অপব্যবহারের সম্ভাবনা তো আছেই। আর সবচেয়ে বড় প্রশ্ন, এআই যা করছে তা কি আসলেই মানুষের লক্ষ্যের সাথে মিলছে? এগুলো কিন্তু আর শুধু টেকনিক্যাল সমস্যা নয়। আরেকটা বাস্তব সমস্যা হলো খরচ। এই মডেলগুলোকে ট্রেনিং দিতে আর চালাতে প্রচুর টাকা আর বিশেষ ধরনের হার্ডওয়্যার লাগে। যে জিনিসটা এদের এত শক্তিশালী বানাচ্ছে সেটাই আবার এদেরকে সবার জন্য সহজলভ্য করার পথে একটা বড় বাধা। একটা কথা আছে যে ইঞ্জিনিয়াররা শুধু এপিআই ব্যবহার করে, তারা আসলে অন্যের উপর নির্ভরশীল। কিন্তু যারা এই ফাউন্ডেশন মডেলগুলো কিভাবে কাজ করে তা বোঝেন, তারাই কিন্তু আসল উদ্ভাবনটা করতে পারেন। মানে শুধু ব্যবহারকারী না হয়ে এর ভেতরের ব্যাপারটা বোঝাটাই আসল। থিওরি তো অনেক হলো, কিন্তু আসল পরীক্ষাটা হবে বাস্তবে। যখন এই সিস্টেমগুলো ল্যাব থেকে বেরিয়ে এসে আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠবে, তখন আসলে কি হবে? এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। একটা দারুণ এআই মডেল বানালেই কি কাজ শেষ? অনেকেই হয়তো ভাবেন এটাই সফলতার মূল চাবিকাঠি, কিন্তু সত্যিটা হলো মডেলটা আসলে একটা বিশাল আইসবার্গের চূড়া মাত্র। চলুন এই আলোচনায় আমরা ল্যাবের একটা সাধারণ পরীক্ষা আর লক্ষ লক্ষ মানুষের ব্যবহার করা একটা প্রোডাক্টের মধ্যেকার সেই বিশাল কিন্তু প্রায় চোখে না পড়া দুনিয়াটাকে একটু ঘুরে দেখি। কথাটা শুনে একটু চমকে যেতে হয়, তাই না? এটা তো এআই নিয়ে আমাদের সাধারণ ধারণার একেবারে উল্টো। যদি মডেলগুলো ঠিক থাকে, তাহলে আসল সমস্যাটা কোথায়? উত্তরটা কিন্তু কোডের ভেতরে নেই, আছে তার চারপাশের দুনিয়ায়। ভাবুন তো একবার, কেউ একজন একটা ফেরারি গাড়ির ইঞ্জিন বানিয়ে সেটাকে একটা কাঠের চাকার গাড়িতে বসিয়ে দিল।
ঠিক এটাই হয় বেশিরভাগ এআই প্রজেক্টে। মডেলটা হলো সেই ফেরারি ইঞ্জিন, অসাধারণ শক্তিশালী, কিন্তু তাকে সাপোর্ট দেওয়ার মতো মজবুত পরিকাঠামো বা সিস্টেম ছাড়া এটা একদমই অকেজো। তাহলে চলুন এই এআই রিয়ালিটি চেকের গভীরে একটু ডুব দেয়া যাক। ঠিক কিসের জন্য ল্যাবের একটা সফল এক্সপেরিমেন্ট আর 10 জন মানুষের ব্যবহার করা একটা প্রোডাক্টের মধ্যে আকাশ-পাতাল তফাৎ হয়ে যায়? একদিকে ভাবুন ল্যাবের কথা, সবকিছু কন্ট্রোলে থাকে, একটা সফল পরীক্ষা। আর অন্যদিকে আছে রিয়েল ওয়ার্ল্ড, পুরোপুরি কেওয়াটিক, আনপ্রেডিক্টেবল। একটা এআই প্রোডাক্টকে কিন্তু শুধু এই ঝড়ঝাপটার মধ্যে টিকে থাকলেই চলে না, রীতিমতো সফল হতে হয়। আর এর জন্য দরকার একেবারে অন্যরকম একটা মাইন্ডসেট। তো এই যে গ্যাপটা, এটা পার করার জন্য শুধু ভালো কোড লেখা যথেষ্ট না। এর জন্য দরকার একটা নতুন ডিসিপ্লিন, একটা নতুন ফিলসফি, আর সেটারই নাম হলো এমএলঅপস। সহজ কথায় এমএলঅপস কি? এটাকে ভাবতে পারেন একটা মজবুত সেতুর মতো, যা একটা দারুণ আইডিয়া থেকে একটা নির্ভরযোগ্য প্রোডাক্ট পর্যন্ত পৌঁছানোর রাস্তা তৈরি করে। আর এর কাজই হলো এটা নিশ্চিত করা যে প্রথম ঝড়েই যেন সেই সেতুটা ভেঙে না পড়ে। এই 3টে জিনিস মিলেই এমএলঅপস তৈরি। মেশিন লার্নিং স্বপ্ন দেখে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেই স্বপ্নের কাঠামো বানায়, আর অপারেশনস নিশ্চিত করে যে শো মাস্ট গো অন, মানে সিস্টেমটা যেন সব সময় চলতে থাকে। এই 3টের একটাও যদি না থাকে, তাহলে পুরো সিস্টেমটাই কিন্তু অচল। তাহলে এমএলঅপস আসলে কোন কোন বড় সমস্যাগুলোর সমাধান করে? চলুন এমন 5টা বড় চ্যালেঞ্জের কথা জেনে নিই, যেগুলো যে কোনো এআই প্রজেক্টকে শুরুতেই শেষ করে দিতে পারে। যে কোনো এআই সিস্টেমের হার্ট বা প্রাণকেন্দ্র হলো কিন্তু ডেটা। আর মজার ব্যাপার হলো প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটাও কিন্তু এখানেই লুকিয়ে আছে। এই যে রিয়েল ওয়ার্ল্ড, এটা তো একদম অগোছালো, আর এর ডেটাও ঠিক তাই। তো সিস্টেমটাকে এই যে অনবরত আধা খাচড়া ডেটার স্রোত, সেটা সামলাতে হয়। আর এখানে ইন্ডাস্ট্রির একটা ওপেন সিক্রেট বলি, ঘন্টার পর ঘন্টা অ্যালগরিদম ফাইন টিউন করার থেকে ডেটা পাইপলাইন ঠিকঠাক বানানো অনেক বেশি জরুরি। কারণ মডেল যতই স্মার্ট হোক না কেন, গার্বেজ ইন তো গার্বেজ আউট। একটা মডেলকে একবার সফলভাবে ট্রেন করানোটা দারুণ ব্যাপার, অনেকটা বোতলের ভেতর বিদ্যুৎ ধরে ফেলার মতো। কিন্তু কয়েক মাস পরে হুবহু একই রেজাল্ট আবার নিয়ে আসা, ওটা কিন্তু একদম অন্য লেভেলের চ্যালেঞ্জ। এর সমাধান হল ভার্শনিং, মানে ডেটা, কোড, মডেল সবকিছুর একটা নিখুঁত রেকর্ড রাখা। এটা ছাড়া পুরো ব্যাপারটা অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো। কোনো সমস্যা হলে তার কারণ খুঁজে বের করার কোনো উপায় থাকবে না। আর তখন দামি মডেলগুলো সব ডিজিটাল ভূতের মতো হয়ে যাবে, যাদের আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব না। বেশ, মডেল তো তৈরি, কিন্তু এখন আসছে আসল পরীক্ষা, শেষ মাইলটা পার করা। কিভাবে এই ইন্টেলিজেন্সকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়? ঠিক এটাই হলো ডিপ্লয়মেন্টের চ্যালেঞ্জ। ব্যাপারটা খুব সহজ। ব্যাচ ইনফারেন্স অনেকটা পোস্ট অফিসের মতো, একসাথে অনেক ডেটা প্রসেস করে, নির্ভরযোগ্য, কিন্তু একটু সময় লাগে। আর রিয়েল টাইম ইনফারেন্স হলো লাইভ চ্যাটের মতো, তৎক্ষণাৎ উত্তর দেয়। দুটোর জন্য কিন্তু সম্পূর্ণ আলাদা পরিকাঠামো লাগে। আর এখানে ভুল সিদ্ধান্ত নেওয়ার মানে হলো পুরো প্রজেক্টটাই হয়তো মুখ থুবড়ে তরবে। যে মুহূর্তে একটা মডেলকে রিয়েল ওয়ার্ল্ডে ছাড়া হয়, সেই মুহূর্ত থেকেই ওটা আসলে পুরনো হতে শুরু করে। কারণ দুনিয়াটা তো এক জায়গায় থেমে থাকে না। নতুন ট্রেন্ড, মানুষের নতুন আচরণ, সবকিছুর সাথে সাথে ডেটাও বদলে যায়। আর এটাই হলো মডেল ড্রিফট, যখন একটা অসাধারণ মডেল ধীরে ধীরে বাস্তবতার সাথে তার কানেকশন হারিয়ে ফেলে। তাহলে প্রশ্ন হলো, কিভাবে বোঝা যাবে যে একটা মডেল আর সময়ের সাথে চলছে না? উত্তরটা একটাই, এর ওপর সারাক্ষণ নজর রাখতে হবে। কন্টিনিউয়াস মনিটরিং হলো সেই অ্যালার্ম সিস্টেম। আর এটা ছাড়া মডেলটা একটা সাইলেন্ট কিলারের মতো হয়ে যায়, যা নীরবে ক্ষতি করতে থাকে, অথচ কেউ টেরও পায় না। আর আমাদের শেষ টেকনিক্যাল চ্যালেঞ্জ হলো স্কেলেবিলিটি। সিস্টেমটা কি 1000 ইউজার থেকে 1 মিলিয়ন ইউজারের চাপ নেওয়ার জন্য তৈরি, নাকি একটু চাপ বাড়লেই ভেঙে পড়বে? না, স্কেলিং মানে কিন্তু শুধু আরও কয়েকটা সার্ভার যোগ করে দেয়া নয়। এটা আসলে পারফরম্যান্স আর খরচের মধ্যে একটা নিখুঁত ব্যালেন্স করার খেলা, অনেকটা গতি আর বাজেটের মধ্যে একটা সরু দড়ির ওপর হাঁটার মতো। এতক্ষণ তো আমরা টেকনিক্যাল চ্যালেঞ্জ নিয়ে কথা বললাম, কিন্তু আসল বাধাটা হয়তো টেকনোলজিতে নয়, এটা আসলে একটা মাইন্ডসেটের ব্যাপার। সেরা ইঞ্জিনিয়াররা কিভাবে পুরো বিষয়টা দেখেন, তার উপরই কিন্তু অনেক কিছু নির্ভর করে। আর এখানেই আসল পার্থক্যটা তৈরি হয়। একজন সাধারণ ইঞ্জিনিয়ার ভাবেন এটাকে কিভাবে কাজ করানো যায়, কিন্তু একজন সেরা ইঞ্জিনিয়ার প্রশ্ন করেন এটা ঠিক কিভাবে ফেল করতে পারে। তারা আসলে ফেইলারের জন্য আগে থেকেই প্ল্যান করেন, সেটাকে ট্র্যাক করেন এবং খুব দ্রুত রিকভার করেন। আর এটাই কিন্তু একটা শখের প্রোটোটাইপ আর একটা সত্যিকারের সফল এআই নির্ভর ব্যবসার মধ্যে মূল পার্থক্য।
তো সবশেষে আমরা আবার সেই মূল পয়েন্টটাতেই ফিরে এলাম। এমএলঅপস কিন্তু শুধু কিছু টুলস বা টেকনোলজির নাম নয়, এটা আসলে একটা সম্পূর্ণ দর্শন। আর এই একটা লাইনেই হয়তো পুরো আলোচনার সারমর্মটা লুকিয়ে আছে। এমএলঅপস হলো সেই জায়গাটা যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ম্যাজিকটা ইঞ্জিনিয়ারিংয়ের ডিসিপ্লিনের সাথে হাত মেলায়। এটাই সেই প্রসেস যা একটা আইডিয়াকে, মানে যা হতে পারত তাকে বাস্তবে, মানে যা হচ্ছে তাতে পরিণত করে। তাহলে শেষ প্রশ্নটা এটাই যে এআই তৈরি হচ্ছে সেটা কি শুধু চমক দেখানোর জন্য নাকি লম্বা রেসের জন্য? একটা ডেমো হয়তো কয়েক মুহূর্তের জন্য বাহাবা কুড়োতে পারে, কিন্তু একটা সত্যিকারের মজবুত সিস্টেম একটা প্রজন্ম ধরে পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সিদ্ধান্তটা কিন্তু এখানেই নিতে হবে। আচ্ছা, সেরা 1% ইঞ্জিনিয়ারদের মধ্যে এমন কি থাকে যা তাদের বাকিদের থেকে আলাদা করে তোলে? তারা কিভাবে সবসময় নতুন কিছু করে দেখায়? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই মানসিকতাটা নিয়েই কথা বলবো। চলুন গভীরে গিয়ে দেখি বিষয়টা কি। এই যে কথাটা, এটাই কিন্তু আমাদের আলোচনার একদম গোড়ার কথা। আসল খেলাটা শুধু জানা পদ্ধতি ব্যবহার করা নয়, খেলাটা হলো প্রতিষ্ঠিত জিনিসগুলোকেই প্রশ্ন করার সাহস দেখানো। আর এখান থেকেই কিন্তু উদ্ভাবনের জন্ম হয়। পার্থক্যটা খেয়াল করেছেন? একদম মৌলিক স্তরে। একদিকে সাধারণ প্রশ্নটা হলো, আচ্ছা কোন মডেলটা ব্যবহার করব, কিন্তু আরেকদিকে একজন উদ্ভাবকের চিন্তাটা আরও গভীরে। এই পদ্ধতিটা কেন কাজ করে আর কোন পরিস্থিতিতে এটা ব্যর্থ হতে পারে? এই যে কেন আর কখন না, এই দুটো প্রশ্নে কিন্তু সবকিছু বদলে দেয়। তো আজকে আমরা এই 5টি ধাপ ধরে এগোব। আমরা দেখব কিভাবে শুধু একজন বাস্তবায়নকারী না হয়ে একজন সত্যিকারের উদ্ভাবক হওয়া যায়। আর এর শেষ লক্ষ্যটা কি? বৌদ্ধিক স্বাধীনতা। তাহলে প্রথম ধাপে আসা যাক। ক্যারিয়ারে একটা সময় আসে, তাই না, যখন অনেকেই একটা জায়গায় আটকে যায়। তারা যা জানে শুধু সেটাই প্রয়োগ করতে থাকে, কিন্তু আসল বৃদ্ধিটা তো এর পরেই শুরু হয়। আর এখানেই আসল পরিবর্তনটা হয়, যখন ফোকাসটা কি আছে শেখা থেকে সরে গিয়ে কিভাবে নতুন কিছু হয় বা অগ্রগতি কিভাবে হয় এটা বোঝার দিকে যায়। ঠিক তখনই কিন্তু সেরা পারফর্মারদের জন্ম হয়। তাহলে এই আটকে থাকা অবস্থা থেকে বের হওয়ার উপায়টা কি? খুবই সহজ, কিন্তু শক্তিশালী একটা উপায় হল কেন প্রশ্নটা করতে শেখা। এই একটা প্রশ্ন করার মানসিকতাই কিন্তু উদ্ভাবনের মূল চালিকা শক্তি। আমরা এটাকে বলছি রিসার্চ থিঙ্কিং বা গবেষণা মনস্কতা। এখন রিসার্চ শব্দটা শুনেই ভয় পাওয়ার কিছু নেই। এর মানে এই না যে আপনাকে একজন একাডেমিক গবেষক হতে হবে। এটা আসলে যে কোনো সমস্যাকে একটু গভীর কৌতূহল, একটু সন্দেহ আর সিরিয়াসনেস দিয়ে দেখার একটা দৃষ্টিভঙ্গি। তো এবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশে। এই যে মানসিকতার কথা বলছি, এটা কিন্তু কোনো বায়বীয় ধারণা না, বরং কিছু নির্দিষ্ট অভ্যাসের মাধ্যমে এটা অর্জন করা সম্ভব। চলুন সেই ব্যবহারিক টুলকিটটা কি সেটা দেখে। মাত্র 3টা ধাপ, কিন্তু খুবই শক্তিশালী। 1. একজন গবেষকের মতো করে পড়ুন। 2. খুব যত্ন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করুন। আর 3. ব্যর্থতা থেকে শিখুন। এই 3টা অভ্যাসই হল রিসার্চ থিঙ্কিংয়ের ভিত্তি। প্রথমে আসি পড়ার ব্যাপারে। দেখুন, পড়া মানে কিন্তু শুধু তথ্য জ্ঞালা নয়। যখন একটা রিসার্চ পেপার পড়বেন তখন চেষ্টা করতে হবে এর গভীরে যেতে। যেমন মূল সমস্যাটা কি, লেখক কি কি জিনিস ধরে নিয়েছেন বা অনুমান করেছেন, আর এই ফলাফলের সীমাবদ্ধতাগুলো কি কি। ফলাফল মুখস্থ করার থেকে এই অনুমানগুলো বোঝা হাজার গুণে বেশি জরুরি। এবার আসি 2 নম্বর ধাপে, পরীক্ষা। আর যে কোনো পরীক্ষার মূল ভিত্তি কি জানেন? সেটা হলো পুনরুৎপাদনযোগ্যতা বা রিপ্রোডিউসিবিলিটি। মানে একটা ফলাফল যদি বারবার একইভাবে তৈরি করা না যায়, তাহলে সেই ফলাফলকে বিশ্বাস করা যায় না। ওটার আসলে কোনো বৈজ্ঞানিক মূল্য নেই। একটা ভালো পরীক্ষার জন্য অ্যাবলেশন স্টাডির মতো কৌশল খুব কাজে দেয়। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একটা জটিল মেশিন আছে, আপনি সেটার একটা একটা করে পার্টস খুলে দেখছেন যে কোনটা ছাড়া মেশিনটা চলে না। এর মাধ্যমেই বোঝা যায় সিস্টেমের ঠিক কোন অংশটা আসল কাজটা করছে। এতে করে আমরা হঠাৎ পাওয়া কোনো সাফল্যকে আসল অগ্রগতি বলে ভুল করি না। আর 3 নম্বর ধাপটা হলো ব্যর্থতাকে মেনে নেওয়া। এই মানসিকতার জন্য আসলে বিনয়ী হওয়াটা খুব জরুরি। কোনো নেতিবাচক ফলাফল মানে কিন্তু সব শেষ হয়ে যাওয়া নয়, বরং এটা একটা সংকেত যে আমাদের জ্ঞানের সীমানাটা দেখিয়ে দেয়। প্রত্যেকটা ভুলই আসলে নতুন কিছু শেখার সুযোগ। বেশ, এই মানসিকতা তো না হয় অর্জন করা গেল, কিন্তু এরপর কি? এটার আসল ফলাফলটা কি? এবার আমরা দেখব এই যে গভীর বোঝাপড়া, এটা কিভাবে বাস্তব জগতে একটা বড় প্রভাব তৈরি করে।
ব্যাপারটা আসলে খুবই সহজ। যদি না বুঝে অনেকগুলো ধারণা একসাথে জোড়াতালি দেওয়া হয়, তাহলে যে সিস্টেমটা তৈরি হয় সেটা খুব ভঙ্গুর হয়, সহজেই ভেঙে পড়ে। কিন্তু যখন কোনো বিষয়ে একটা গভীর বোঝাপড়া তৈরি হয়, তখন সেই জ্ঞানটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়। আর এই জ্ঞান স্থানান্তর করার ক্ষমতাটা কিন্তু অসাধারণ। ধরুন কেউ যদি কোনো কিছুর মূল নীতিগুলো ভালো করে বোঝে, সে কিন্তু তার জ্ঞানটা ভাষা, ভিশন, অডিও, এমনকি রোবোটিক্সের মতো একদম আলাদা আলাদা ক্ষেত্রেও কাজে লাগাতে পারে। এটাই আসল দক্ষতা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, জ্ঞান থাকলেই হবে না, সেটার প্রভাব তৈরি করতে হলে যোগাযোগটাও জরুরি। নিজের চিন্তাভাবনা যখন পরিষ্কার করে লেখা হয়, তখন কিন্তু নিজের চিন্তার ফাঁকফোকরগুলো ধরা পড়ে। এজন্যই ব্লগ লেখা, রিপোর্ট তৈরি করা বা ডকুমেন্টেশন করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। এই যে এত কথা বললাম, এই গবেষণা চিন্তনের পুরো যাত্রার চূড়ান্ত লক্ষ্যটা কি? এক কথায় বললে সেটা হলো বৌদ্ধিক স্বাধীনতা অর্জন করা। আচ্ছা, এই বৌদ্ধিক স্বাধীনতা জিনিসটা আসলে কি? এর মানে হলো যে কোনো ধারণাকে সমালোচনার চোখে দেখার ক্ষমতা থাকা, সেই ধারণাগুলোকে বুঝে শুনে দায়িত্বের সাথে নিজের কাজে লাগানো, আর সব শেষে নিজে থেকেই জ্ঞানের সীমানাটাকে আর একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা। শেষমেশ এই মানসিকতাটা একজন ইঞ্জিনিয়ারকে শুধু একজন জ্ঞানের ভোক্তা থেকে জ্ঞানের অবদানকারী হিসেবে রূপান্তরিত করে। মানে তারা শুধু জ্ঞান ব্যবহারই করে না, বরং জ্ঞানকে আরও এগিয়ে নিয়ে যায়, নতুন কিছু যোগ করে। আর ঠিক এই পয়েন্টে এসে কারও দক্ষতা শুধু তার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা একটা বড়সড় প্রভাবে পরিণত হয়। আর এটাই একজন সাধারণ পারফর্মার আর একজন সত্যিকারের উদ্ভাবকের মধ্যে চূড়ান্ত পার্থক্যটা গড়ে তোলে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একদম টপ লেভেলের, মানে সেরা 1% ইঞ্জিনিয়ারদের মধ্যে এমন কি আছে যা অন্যদের থেকে তাদের আলাদা করে দেয়? ব্যাপারটা কিন্তু মোটেও ভাগ্য না। এর পেছনে আছে একটা নিখুঁত ডিজাইন, একটা একেবারে হিসাব করে করা কৌশল। এই যে কথাটা শুধু জ্ঞান প্রভাব নির্ধারণ করে না, কৌশল করে। এর মধ্যেই কিন্তু পুরো আলোচনার মূল বিষয়টা লুকিয়ে আছে। মানে সেরা কেরিয়ারগুলো কিন্তু হুট করে হয়ে যায় না, এগুলো একদম ইটের উপর ইট রেখে একটা পরিষ্কার প্ল্যান বা কৌশল দিয়ে তৈরি করতে হয়। তো চলুন সেই কৌশলটা একটু ভেঙে ছুড়ে দেখা যাক। তাহলে এই হলো আমাদের আজকের আলোচনার একটা রোডম্যাপ। আমরা প্রথমে দেখব যে কৌশল জিনিসটা আসলে এত জরুরি কেন। তারপর আমরা একে একে 4টা মূল নীতি নিয়ে কথা বলবো। কাজের প্রমাণ, সেই কাজকে সবার সামনে আনা, মানে দৃশ্যমান করা, তারপর বিস্তারের চেয়ে গভীরে যাওয়া, আর সবশেষে বাস্তবতার সাথে তাল মেলানো। আর একদম শেষে আমরা দেখব এই সবগুলো মিলিয়ে কিভাবে একজনকে লিডারশিপের দিকে নিয়ে যায়। আচ্ছা, নিজের কেরিয়ারটাকে একটা বিশাল স্কাই স্ক্রেপার বানানোর মতো করে ভাবা যাক। এলোমেলো ভাবে তো আর ইট সিমেন্ট একটার ওপর একটা ফেলে রাখা যায় না, তাই না? একটা ব্লুপ্রিন্ট লাগে, একটা নিখুঁত ডিজাইন লাগে। এলিট ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায় সেই ব্লুপ্রিন্টটাই হলো স্ট্র্যাটেজি বা কৌশল। আমাদের প্রথম নীতিটা সম্ভবত সবচেয়ে জরুরি, আর এর মূল কথাটা খুব সহজ। শুধু মুখে বললে হবে না, করে দেখাতে হবে। আমরা এটাকে বলছি প্রুফ অফ ওয়ার্ক বা কাজের প্রমাণ। দেখুন, একটা ভার্সিটি ডিগ্রি বা কোনো অনলাইন কোর্সের সার্টিফিকেট হয়তো ইন্টারভিউর দরজা পর্যন্ত পৌঁছে দেবে, কিন্তু চাকরিটা পাওয়ার জন্য আসল জিনিস কোনটা? সেটা হলো একটা গোছানো গিটহাব পোর্টফোলিও, নিজের হাতে বানানো কোনো অ্যাপ, কিংবা এমন কোনো সিস্টেম যেটা অপটিমাইজ করা হয়েছে। এটাই হলো হাতে কলমে কাজ করার আসল প্রমাণ। তাহলে পার্থক্যটা ঠিক কোথায় দাঁড়াচ্ছে? ধরুন একদিকে একজন আছেন যিনি শুরু থেকে শেষ পর্যন্ত একটা পুরো প্রজেক্ট বানিয়েছেন, এটা তার ক্ষমতার একটা জ্বলজ্বন্ত প্রমাণ। আর অন্যদিকে আরেকজনের কাছে হয়তো শুধু একটা কোর্স শেষ করার সার্টিফিকেট আছে। একজন নিজের বিশ্বাসযোগ্যতা তৈরি করছে, আর অন্যজন সবেমাত্র দরজায় কড়া নাড়ছে। কিন্তু শুধু দারুণ কাজের প্রমাণ থাকলেই তো হবে না, তাই না? যদি সেটা কেউ দেখতেই না পায় তাহলে তো লাভ নেই। আর ঠিক এই জায়গা থেকেই আসছে আমাদের দ্বিতীয় নীতি, ভিজিবল সাবস্ট্যান্স বা দৃশ্যমান সারবত্তা। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, নিজের কাজকে গুগল সার্চেবল করে তোলা। মানে যখন কোনো টেকনিক্যাল আর্টিকেল লেখা হয়, ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করা হয়, বা কোনো আলোচনায় অংশ নেওয়া হয়, তখন নিজের অজান্তেই দক্ষতার একটা ডিজিটাল ছাপ তৈরি হয়ে যায়। এর ফলে আপনি যখন সেখানে উপস্থিত নেই, তখনও আপনার কাজই আপনার হয়ে কথা বলে। পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার, দিন আর রাতের মতো। একদিকে কেউ তার পোর্টফোলিওটা সবার চোখের আড়ালে তালাবন্ধ করে রাখতে পারে, আবার অন্যদিকে সেটাকে পুরো পৃথিবীর সামনে তুলে ধরা যায়। প্রথম রাস্তাটা একজনকে অদৃশ্য করে রাখে, আর দ্বিতীয়টা তার কাজকে একটা চুম্বকের মতো করে তোলে, যা সারা বিশ্ব থেকে সুযোগ টেনে আনে। এবার একটা খুব কমন ভুলের কথা বলি, একটা ফাঁদ বলা যায়। সেটা হলো
বাজারে আসা প্রত্যেকটা নতুন আর ঝকঝকে টুল বা ফ্রেমওয়ার্কের পেছনে দৌড়ানো। আমাদের তৃতীয় নীতিটা হলো ঠিক এর উল্টো, বিস্তারের চেয়ে গভীরতাকে বেছে নেওয়া। এলিট ইঞ্জিনিয়াররা কিন্তু জেনে শোনেই লেটেস্ট টেকনোলজির পেছনে ছোটার এই যে একটা প্রবণতা, যাকে বলে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট, সেটা থেকে নিজেদের দূরে রাখেন। এর বদলে তারা সিস্টেম ডিজাইন, অ্যালগোরিদম, গণিত এইসব মৌলিক বিষয়ে সময় দেন, কারণ এই জ্ঞানটা অনেকটা চক্রবৃদ্ধি সুদের মতো সময়ের সাথে সাথে বাড়তেই থাকে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? গভীর মৌলিক জ্ঞান হলো একটা বিশাল ওক গাছের মতো, যার শিকড় মাটির অনেক গভীরে, যে কোনো ঝড়ঝাপটা সে সামলে নিতে পারে। আর নতুন ট্রেন্ড নিয়ে ভাষা জ্ঞান, ওটা অনেকটা ছোট চারা গাছের মতো, ঋতু বদলালেই শুকিয়ে যায়। তো আমাদের চতুর্থ এবং শেষ নীতিটা আমাদের বইয়ের পাতা থেকে বের করে একদম বাস্তব পৃথিবীর মাটিতে নামিয়ে আনে। আর এর পুরোটাই হলো বাস্তবতার সাথে সামঞ্জস্য বা লাইন উইথ রিয়ালিটি। দেখুন, টেকনোলজি তো আর শূন্যে ভেসে থাকে না। টেকনিক্যালি একেবারে নিখুঁত একটা সিস্টেম বানানো কিন্তু অর্থহীন হয়ে যেতে পারে যদি সেটা বাজেটের মধ্যে না থাকে, বা যদি কোনো নৈতিক সমস্যা তৈরি করে, কিংবা ব্যবহারকারীর আসল প্রয়োজনটাই না মেটায়। দায়িত্ববোধটা এখানে কোনো অপশন না, এটা একটা অসাধারণ ডিজাইনের একদম কোর একটা অংশ। ব্যাপারটা অনেকটা এরকম, ল্যাবের ভেতরে একটা সুন্দর মডেল ব্রিজ বানানো আর আসল দুনিয়ার ট্রাফিক, ঝড় বৃষ্টি সহ্য করতে পারে এমন একটা সত্যিকারের ব্রিজ বানানোর মধ্যে যে পার্থক্য, ঠিক সেটাই। এলিটদের কাজটা প্রথম দিন থেকেই এই জটিল বাস্তব পৃথিবীর সমস্ত চ্যালেঞ্জ সামলানোর জন্য ডিজাইন করা হয়। তাহলে এতক্ষণ তো আমরা আলাদা আলাদা নীতিগুলো নিয়ে কথা বললাম। এখন চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে একটু বড় ছবিটা দেখি, বোঝার চেষ্টা করি কিভাবে এই সব কিছু মিলে একজনকে লিডারশিপের পথে নিয়ে যায়। এই যে পথটা, এটা কিন্তু কোনো এলোমেলো রাস্তা না। একটু খেয়াল করলেই বোঝা যাবে প্রত্যেকটা ধাপ ঠিক তার আগের ধাপের ওপর দাঁড়িয়ে আছে। শুরুটা হচ্ছে গণিত দিয়ে, তারপর সিস্টেমস, সেখান থেকে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আর তারপর আরও গভীরে। এটা আসলে মৌলিক জ্ঞানে একটা পরিকল্পিত বিনিয়োগ, ধাপে ধাপে, যা শেষ পর্যন্ত সত্যিকারের স্বাধীনতা এনে। আর আজকের এই কানেক্টেড দুনিয়ায় লিডারশিপ মানেই কিন্তু গ্লোবাল। রিমোট কোলাবোরেশন বা ওপেন প্ল্যাটফর্মের মতো টুলগুলো ভৌগোলিক সীমানা ভেঙে একসাথে কাজ করার সুযোগ করে দিচ্ছে। কিন্তু এই সব কিছুই দাঁড়িয়ে আছে একটা অপরিহার্য দক্ষতার ওপর, আর সেটা হলো পরিষ্কার টেকনিক্যাল কমিউনিকেশন। নিজের আইডিয়াগুলোকে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার ক্ষমতা। তো শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা এসে দাঁড়ায় দুটো পথের মধ্যে। একদিকে আছে শুধু অংশগ্রহণকারী হওয়া, যে কিনা শুধু অন্যদের তৈরি করা নতুন নতুন টুলস আর ট্রেন্ডের পেছনে দৌড়ায়। আর অন্যদিকে আছে নেতা হওয়া, যার কাছে মৌলিক জ্ঞানের এমন একটা ভিত্তি আছে যে সে নিজেই ভবিষ্যৎ তৈরি করার স্বাধীনতা রাখে। এটাই হলো আসল পার্থক্য। তাহলে আজকের আলোচনাটা শেষ করা যাক একটাই প্রশ্ন দিয়ে, জানিয়ে হয়তো কিছুক্ষণ ভাবা যেতে পারে। একজন মানুষের কেরিয়ার কি এমন কিছু যা তার সাথে এমনি এমনি ঘটে যায়, নাকি এটা এমন কিছু যা সে নিজে হাতে পরিকল্পনা করে তৈরি করে?